কি হলো আপনার? কথা বলছেন না কেন? আর আপনার চোখগুলো এমন লাল হয়ে যাচ্ছে কেন? আমার মাথায় যেন কিছুই ঢুকছে না, মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে সবাই মিলে আমার সাথে এমন করলো কেন। আমার কোনো রেসপন্স না পেয়ে সুলতানা আবারও বলল, আমি বুঝতে পারছি আপনার মনে হয় শরীর খারাপ লাগছে, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সুলতানা এই কথা বলে আমার মাথায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, কোনো দরকার নেই তোরে আদিক্ষেতা করার। সুলতানা মাথা নিচু করে নিল, হয়তোবা কান্না শুরু করেছে। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি আজকে এর একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়ব। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, দরজার দিকে পা বাড়াবো, ঠিক সেই সময় সে আমার হাত চেপে ধরল। আমার হাত ধরায় আমার হাতের উপর পানির মতো কিছু একটা পড়লো অনুভব করলাম। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলেই পারছি না, কারণ নিজের বিবেক চাচ্ছে না। সুলতান আমাকে বলছে, দেখেন, অন্তত আজকের দিনটাই সিন ক্রিয়েট করবেন না। বাড়িতে অনেক লোকজন, আব্বু অপমানিত বোধ করবেন। ওর কথায় যুক্তি আছে দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আপনি খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না। ঠিক আছে। তারপর আমি বললাম, আপনি ঘুমান, আর একটা কথা সবাই যেন বুঝতে পারে যে আমরা দুজনেই অনেক খুশি। ঠিক আছে, কিন্তু আপনি ঘুমাবেন না? এই মেয়ে, এই বেশি কথা বলতে না করছি না, আর একটা কথা বললে খবর আছে। সুলতানা আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি সোফায় গিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটুও ঘুম আসছিল না। কেন জানি শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমি কি দোষ করেছিলাম যে আমাকে এমন শাস্তি দিয়েছে। আপনারা কি বলেন, এটা কি শাস্তি না? আমার সাথে সবাই অভিনয় করেছে, রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখি দুলাভাই আমার দিকে তাকিয়ে হাসছে। ভাইয়ের হাসি দেখে বুঝতে পারলাম যে এখন আমাকে নিয়ে কিছুক্ষণ উপহাস করা হবে, তাই আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। হাইরে কপাল, বাহিরে এসেও শান্তি নেই। সবাই দেখি একই কথা জিগাই, কিরে রাতে ঘুম কেমন হলো? আমি সবাইকেই বলছি ভালো ভালো, কিন্তু কেউ মানতেই চাচ্ছে না, কারণ সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল হয়ে আছে। তাই আমি আর বাইরে না থেকে ভেতরে আসলাম। ভেতরে আসতেই আম্মুর ডাক শুনলাম। আম্মুর ডাকে সাড়া দিয়ে আম্মুর কাছে গেলাম, সেখানে দেখি আব্বু আছে। আমি যেতেই আব্বু বললেন, বিকেলে তোমার শ্বশুর বাড়ি যেতে হবে, তোমাদের ওইখান থেকে লোকজন আসবে। আমি কিছু না বলে ওইখান থেকে চলে আসলাম। আমার কেমন জানি কিছুই ভালো লাগছে না। আমার রুমের দিকেও যেতে পারছি না, যে গিয়ে একটু ঘুমাবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। রাগ মিলিয়ে একদম বিরক্তিকর ব্যাপার মনে হচ্ছে আমার। যাই হোক, আমি আর বাসায় না থেকে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে বাসায় থেকে অনেকটা দূরে, আবার এখানে এসেও ভালো লাগছে না। আমি আসলে বুঝতে পারছি না যে আমার সাথে এমন কেন হচ্ছে। অতিরিক্ত রাগ থাকলে যা হয় আর কি, কোথাও গিয়ে একটু শান্তি লাগছে না। যাই হোক, আমি গাড়িটা একটা লেকের পাড়ে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বসে আছি। কেমন জানি ভালো লাগে আমার এমন জায়গায় বসে থাকতে। বসে থাকতে থাকতে কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে আমার খেয়ালই নেই। সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি, তারপরও একটু খিদের জ্বালা বুঝতে পারছি না। যাই হোক, ফোনটাও পকেট থেকে বের করে আরও বড় ধরনের শক্ট খেলাম, কারণ সকাল 10টার পর থেকে এখনো পর্যন্ত 100টারও বেশি কল আর 50টার বেশি মেসেজ। আমি আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। অতঃপর বাসায় এসে যা দেখলাম তা আমার ধারণার বাইরে। এসে দেখি আব্বু বসে আছে আর সবাই সুলতানাকে থামানোর চেষ্টা করছে। আসলে সুলতানা প্রচন্ড রকম কান্না করছে। আর হ্যাঁ, এখনো আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। আমাকে দেখে বাবা বসা থেকে উঠে এসে সরাসরি এক চড় বসিয়ে দিলেন। আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আর একটা বিষয় দেখে অবাক হলাম যে আমাকে চড় মারা দেখে সুলতানার কান্না আরো বেড়ে গেল। আব্বু শুধু বলল, তোর সাহস হয় কিভাবে? এইটুকু বলতেই ভাইয়া এসে আব্বুকে থামিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি বলছি। তারপর ভাইয়া আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলো। কি, তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? সব হারাই ফেলছো? কেন, কি হয়েছে ভাইয়া? আমি আবার কি করলাম? তুমি কোথায় গিয়েছিলে? তোমার ওয়াইফ এখনো পর্যন্ত খায়নি, আর তোমাকে কতবার ফোন করেছে দেখো তো। মেয়েটা সেই সকাল থেকে কান্না করেই যাচ্ছে। ও আচ্ছা, শ্বশুরবাড়ির লোকজন কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর শোন,
তোমার ঠোঁটের কোণে কেটে গেছে, ওইখানে পরিষ্কার করে নাও। তারপর ভাইয়া চলে গেল আর আমি বাথরুমে গিয়ে একদম গোসল সেরে বের হলাম। এই বাবা, এটা কি সুলতানা এখনো রুমে আসেনি? আমি দরজার সামনে গিয়ে দেখি এখনো নিচে বসে কাঁদছে। আর ভাবি আম্মু কিছুতেই ওর কান্না থামাতে পারছে না। এটা অব্যাহত যদি ওদের বাড়ির লোকজন দেখে তাহলে কি ভাববে আপনারাই বলেন। আমি ওপর থেকেই ডাক দিলাম, ভাবি ওকে উপরে নিয়ে আসেন তো। ও মা, এ কি, ওই মেয়েকে কোনোভাবেই উপরে আনা যাচ্ছে না, ও আসতেই চাইছে না। আমি এটা দেখে একটা প্রস্তুতি নিলাম। আমি রুমে গিয়ে একটা টি শার্ট পরে সরাসরি নিচে এসে ওর সামনে দাঁড়ালাম, কিন্তু মেয়েটা এখনো কেঁদেই চলেছে। আমি ভাবিকে বললাম উপরে যেন খাবারটা দিয়ে দেয়, আর ইশারায় বললাম আম্মুকে এখান থেকে নিয়ে যেতে। আসলে তখন সেখানে শুধু ভাবি আর আম্মুই ছিল। তারপর ভাবি আম্মুকে নিয়ে চলে গেল আর আমি কি ভাবছেন, আমি সুলতানাকে একদম কোলে তুলে নিয়ে উপরে চলে আসলাম। কোলে তুলে নিতেই ও পুরোপুরি অবাক হয়ে গেছে আর কান্নাও থেমে গেছে। রুমে ওকে নিয়ে আসতে আসতে ভাবলাম সুলতানাকে একটু হাসাতে হবে, তাহলে পরে সমস্যা হতে পারে, কারণ কোনো মানুষ অনেক কান্নাকাটি করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। এখন ভয় একটাই। যাই হোক, রুমে নিয়ে এসে সুলতানাকে নামাতেই খেয়াল করলাম ও খুবই লজ্জা পেয়েছে, আর নামিয়েই বললাম বাবারে এত ভারী। ও দেখে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলবে। আপনি খুবই খারাপ মানুষ, বুঝলেন? তারপর তারপর আর কিছুই না। বলে ও উঠে আমার দিকে এগিয়ে আসছে। ওর চোখের চাহনিগুলো অন্যরকম দেখাচ্ছে। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আর আমি কিছু বুঝতে পারছি না কি করব। ও এগিয়ে আসছে, এবার আমি পিছাচ্ছি। ও এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। একসময় আমি দেওয়ালের সাথে ঠেকে গেলাম, কিন্তু ও থামছেই না, এগিয়েই আসছে। আস্তে আস্তে ও একদম আমার কাছে চলে এসেছে। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আস্তে আস্তে ও ওর মুখটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আমার কেমন জানি লাগছে, কিন্তু সুলতানা তো থামছেই না। এমন সময় ঠক 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 আওয়াজ পেয়ে সুলতানা ও আমি দুজন একসাথে দরজার দিকে তাকাতেই দেখি ভাবি আর ভাইয়া দাঁড়িয়ে আছে, আর ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সুলতানা ওদের দেখে প্রচন্ড রকম লজ্জা পেয়েছে, লজ্জায় লাল হয়ে গেছে। আমি যে লজ্জা পাইনি তাও না, তারপরও কিছু বলছি না। ভাবি এখনো ওইখানেই দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, ওখানে দাঁড়ায় থাকবেন না, ভেতরে আসবেন, খিদা লাগছে তো? আসছি তো। তারপর ভাবি খাবার রেখে খেয়ে নিতে বলল, আর যাওয়ার সময় সুলতানাকে কিছু শিখিয়ে দিয়ে গেল। না না বলে গেল, কি আপনারাও শুনবেন? তাহলে শুনুন। সুলতানা, তুমি এই বাদরটাকে একটু মানুষ করো তো। আর হ্যাঁ, তোমাকে কিছু বললে আমাকে বলবা, নয়তো আব্বুকে বলবা। আচ্ছা আপু। আসলে সুলতানা এখনো মাথা ওপরের দিকে উঠায়নি, খুবই লজ্জা পেয়েছে বেচারা। তারপর আর কিছু না বলে ভাবি আর ভাইয়া চলে গেল। এ মায়ে কি, এবার দেখি সুলতানা মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হয়েছে? হ্যাঁ, এত হাসতে হবে কেন? আর একটা কথা শোনেন, সবার সামনে আমাকে তুমি করে বলবেন, না হলে ধরা খেয়ে যাব। গতকাল রাতের কথা মনে নেই নাকি? আর সবাই যদি জানতে পারে তাহলে মন খারাপ করবে। আর হ্যাঁ, এখন যেমন শুরু করেছিলেন আর যেন না হয়। ওই চুপ, বেশি কথা বললে না আমি তোমাকে সব সময় তুমি করে বলবো, কারণ আমার তো অধিকার আছে, তাই না? আর হ্যাঁ, এখন যা করতে পারলাম না তা তো অবশ্যই করব, কারণ আমি এখন তোমার বিয়ে করা বউ। গতকাল রাতে কিছুই করি নাই, তুমি রেগেছিলে বলে। বিয়ে করা বউ, কিন্তু আপনি বিয়ের আগেই সে অধিকার হারানোর কাজ করেছেন। অবশ্যই আপনি আমার বিয়ে করা হালাল বউ, আপনার সব দায়িত্ব আমার, কিন্তু আমি আপনাকে মানতে পারছি না। তাহলে আমি কি করব বলো? আমি না হয় না বুঝে একটু অপরাধ করেছি, কারণ তোমাকে দেখা মাত্র পাগল হয়ে গেছি, কাছে পেতে মন চাইছিল তাই পাগলামি করছি, তাই বলে কি মাফ করা যায় না? হ্যাঁ, আপনি তো নাবালক বাচ্চা, আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি কচি খুকি, না বুঝে না শুনে সব করছেন, সেটা তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? তাই। তাই। আচ্ছা, আমি আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, এখন খুব ক্ষুধা লাগছে, খেয়ে নেন। ও, তাহলে মাফ করেছো? ওই আর কথা যেন না শুনতে পাই, তাড়াতাড়ি খেয়ে নেন। ও ছোট বাচ্চাদের মতো করে মুখ ফুলিয়ে বলল, আমরা এখন খাওয়া দাওয়া করছি। আমি খাচ্ছি আর ভাবছি মেয়েটা অনেক সুইট, সব কথা শুনে এখনো বাচ্চাদের মতো স্বভাব থেকেই গেছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার বউটা অনেক সুন্দর, একদম পরীর মতন।
একবার দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আপনারা ভাবছেন আমি এগুলো বলছি কেন? আসলে ও যাই করুক না কেন, আমার বিয়ে করা বউ তো। যত যাই বলি না কেন, একটা টান হয়ে গেছে। যাই হোক, হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বলছে ঠোঁটের কোণে, কারণ আব্বু চরমারায় ওখানে কেটে গেছে। আমি খাওয়া শেষ করতেই ও বলল, এই জন্য তো তোমার শরীরের এই অবস্থা। এতটুকু খেলে মানুষ কোনো দিনও মোটা হবে না। এমনিতেই জ্বলছে, আর তার উপর এইরকম কথা কার ভালো লাগে? ওই, আমার আর মোটা হওয়া লাগবে না। আমি চিকন আছি, চিকনই থাকবো। চুপচাপ খাওয়া শেষ করেন। তারপর ও চুপচাপ খাওয়া শেষ করে প্লেটগুলো নিচে রেখে আসতে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিলাম। একটু পরে দেখি মামনি আসছে। আরে ভুলে গেছেন আমার ভাতিজি। ও এসে সরাসরি আমার বুকের উপর শুয়ে পড়ল। আসলে ও এইরকমই করে, যদি দেখে আমি শুয়ে আছি তখনই আমার বুকের উপর শুয়ে পড়বে। তারপর আমি বললাম, মামনি, তোমার নতুন চাচি তোমাকে আদর করেনি? করেছে। নতুন চাচি কই? এটা তো সেদিনের বাইকে করে দিয়েছে চাচি। অনেক আদর করেছে, তোমার চাইতে বেশি। তাই না? এখন আর কি আমাকে মনে থাকবে? এখন তো তুমি তোমার আদরের চাচি পেয়েছো। পেয়েছি তো, কি হয়েছে? আচ্ছা মামনি, তুমি আজকে আমার সাথে চলো তোমার চাচির আম্মুর বাড়ি। আমার কথা শুনে ও উঠে বসে কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মামনি, কি হলো? না কিছু না, কিন্তু আমি যাব না। কিন্তু কেন? তুমি জানো না, চাচির আম্মু পচা। আমি যাব না বাবা, তুমি যাও। বলেই দৌড়। হাই রে কপাল, সেদিন যদি না বলতাম কথাটা তাহলে আজকে ভালো হতো। আসলে মিথ্যা বললে বিপদে পড়তেই হয়। আপনারা ভাবছেন আমি এমন করছি কেন? আসলে আমার কেমন যেন লাগছে ওদের ওখানে একা একা যেতে। যাই হোক, দৌড় দিলাম ভাইয়া এর কাছে। গিয়ে বললাম, ভাইয়া, আমাকে নাকি শ্বশুরবাড়ি যেতে হবে, তো আমাকে কি একাই যেতে হবে নাকি? আরে না, একা যাবে কেন? তুমি আর সুলতানা যাবে। আমি কি আপনার সাথে মজা করছি বলেন ভাই? ভাই প্লিজ, আপনি আমার সাথে চলেন না। আরে দূর, তুমি কি এখনো ছোট? বোকা, এত ভয় কেন? এখন আমাকে ছাড়ো, আমি দেখি তোমার শ্বশুর বাড়ির কারোর কিছু লাগবে কিনা। ওরা তো এদিক ওদিক আছে। আসলে আমি ঘরে থাকাই জানিনি যে ওনারা কখন এসেছেন। এরপর আমি ভাবি কাছে আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর ব্যর্থ হয়ে রুমে আসলাম। হায়রে কপাল, এখানেও শান্তি নেই। পুরো রুমের মধ্যেই মানুষ। এগুলো আবার কখন আসলো? আমাকে দেখে একজন বলল, কিরে সুলতানা, তোর হাজবেন্ডকে কি রাতে ঘুমানোর সময় দিসনি? বলেই সবাই হো হো করে হেসে উঠল। সুলতানা খুবই লজ্জা পেয়েছে, মাথাটা নিচু করে বসে আছে। আর আমাকে প্রচন্ড খারাপ লাগছে কথাগুলো শুনে। আরে ভাই, আমার ব্যাপারে আমি ঘুমাবো কিনা তাদের এত কি? আমি আর ওখানে না থেকে চলে আসলাম। তারপর ওখান থেকে নিচে এসে সবার সাথে কথা বললাম। সবকিছু ঠিক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতেই আব্বু ডাকলেন। আমি যেতেই বললেন, শোনো, তুমি রেডি হয়ে নাও, বোমা রেডি। আচ্ছা ঠিক আছে বলে চলে আসতে শুরু করলে আব্বু আবার বলল, দেখো বাবা, তোমার রাগের কারণ আমি জানি, আর সব কিছু ভুলে যাও। আচ্ছা ঠিক আছে। কিন্তু মনে মনে বললাম, এর ফল সুলতানা পাবে। তারপর ওখান থেকে এসে রেডি হয়ে চলে আসলাম শ্বশুরবাড়ি। লোকে বলে না, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, আসলে কথাটা সত্য। যাই হোক, এখানকার সবাই এখন আমাকে নিয়ে ব্যস্ত বললেই চলে। কি আজব ব্যাপার, তাই না? আমার বাড়িতে সবাই সুলতানাকে নিয়ে ব্যস্ত, আর এখানে আমায় নিয়ে সবাই ব্যস্ত। যাই হোক, তারপর রাতের খাবার শেষ করে রুমে যে আমি ফেসবুকে একটু নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। একটু পরেই সুলতানা আসলো। এসেই সরাসরি দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে আসছে। আমি সুলতানার চোখের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার সাথে এখন কিছু হলেও হতে পারে। ও এগিয়ে আসছে, আর আমার অবস্থা আস্তে আস্তে কেমন যেন হচ্ছে, বুঝছি না। ও এসেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। দিয়ে ও আস্তে আস্তে, আরে এত তাড়াতাড়ি কেন আপনাদের আস্তে আস্তে বলি? আমার বুঝি লজ্জা করে না? ও আস্তে আস্তে আমার উপর উঠে বসে আমার মুখের দিকে মুখ নিয়ে আসছে। আমার কেমন যেন লাগছে। আমি কিছু বুঝতে পারছি না যে কি করব। আমারও কে আমার থেকে ছাড়াতেও পারছি না। হাই হাই, সবাই শুনলে কি বলবে আপনারাই বলেন। আমি একটা মেয়ের থেকে নিজেকে ছাড়াতে পারছি না। আপনারা আবার কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ? ও মুখ একদম আমার মুখের কাছে চলে এসেছে। ও ওর চোখ দুটো বন্ধ করে ফেলছে। এমন সময় আবারও ঠক ঠক আওয়াজ হলো। আওয়াজ হওয়াতে সুলতান আমাকে ছেড়ে দিল, আর মুখে অটোমেটিকভাবে এক চিলতে হাসি ফুটে উঠল। সুলতান আমার দিকে তাকিয়ে দেখলো
আমি হাসছি। ঠিক তখনই ও আবার আরো জোরে আমাকে ধরে আমার গালে একটা চুমো দিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক, কি মেরে বাবা! আমাকে ছেড়ে দিয়ে ও উঠে যাচ্ছে, কিন্তু ওর মুখে প্রচন্ড রকমের বিরক্তি প্রকাশ পাচ্ছে। আর আমার কথা ভাবছেন, আমি তো পুরাই টাসকি খেয়ে গেছি। যাই হোক, ও গিয়ে দরজা খুলতেই দেখলাম ওর আম্মু, মানে আমার শাশুড়ি। ও গিয়ে বলল, কি হয়েছে আম্মু? একটু ঘুমিয়ে গেছিলাম। একটু ঘুমের ঘরে থাকার মতো অভিনয় করে বলল, ওই তুই তো বড়ই কেয়ারলেস মেয়ে রে। কেন, আমি আবার কি করলাম? হ্যাঁ, দেখ তো জামাই ওর ঠোঁটে ওখানে কেটে গেছে, তুই এই মলমটা এনে রেখে দিয়েছিস কেন? এটা ওখানে লাগাতে হবে না? সুলতানা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, না আন্টি, আসলে ও নিয়ে এসেছিল, কিন্তু আমি দিতে চাইনি, সেজন্য আবার রেখে এসেছে। আমার কথা শুনে সুলতানা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার শাশুড়ি বলছে, ও আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে ঘুমাও, কিন্তু এটা দিলে একটু তাড়াতাড়ি সেরে যেত। আচ্ছা দিন, আমি লাগিয়ে নিবনি। তারপর আমার শাশুড়ি ওইটা দিয়ে চলে গেল। তারপর সুলতানা ওইটা হাতে করে আমার কাছে এসে বলল, বাহ, খুব ভালো মিথ্যা বলতে পারো তো তুমি। আপনাকেই তো বাঁচালাম, না হলে আপনাকে তো আপনার আম্মু, না মানে আমার শাশুড়ি, অনেক বকা দিত। সেটা বুঝতে পেরে তো আমি ওইটা বললাম। ও তাই বুঝি। তা এখন এটা লাগিয়ে নাও, তাহলে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কোনো দরকার নেই, ওইটা লাগাতে হবে না, ওইটা এমনিতেই ভালো হয়ে যাবে। সুলতানা আর জোর করলো না, আর বলল, এখন শুয়ে পড়ো, অনেক রাত হলো। কি আপনি ঘুমাবেন না? না কোথাও যাবেন আমি ঘুমানোর পরে? হ্যাঁ, যাবো তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। কালকে তো আপনার বাড়িতে ছিলাম, তাই যেতে পারিনি। কি? হুম, কোথায় আপনার বয়ফ্রেন্ড? আমিও যাব দেখা করতে, চলেন। আপনাকে যেতে হবে না, আর আপনার লজ্জা লাগবে না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমরা কি করব। এবার আমার একটু রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, তবে আগেই বলতে পারতেন যে আপনার এমন কেউ আছে। তাহলে কি করতেন? তাহলে আপনাকে বিয়ে করতাম না। কি? তুই আমারে বিয়ে করতি না তো কাকে বিয়ে করতি বল? আমার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। এবার আমি রীতিমতো অবাক আর নির্বাক দুটাই। এখন আমি বুঝতে পারছি কেন ও বিয়ের আগে আমাকে এভাবে জ্বালিয়েছে। ওই কলারটা তো ছাড়েন। আর আপনি বললেন বলেই তো বললাম। তুমি বুঝতে পারছো না কেন? আমি তো বলেছি তাই না, যে আমার ভুল হয়ে গেছে, সরি সরি, কিন্তু তুমি বুঝতেই চাইছো না। তো আমি কি বলবো বলো? হাই হাই, এটা আমি কি দেখছি? সুলতানা কান্না করে দিছে, কিন্তু আমার কলার এখনো ছাড়িনি। আমি কি করবো বুঝতে পারছি না। আসলে আমার যে ওকে ভালো লাগে না তাও না, কিন্তু দূর কিসের কিন্তু, যাই করুক না কেন সব তো আমার সাথেই করেছে। আর বউটা তো আমার, তাই না? আমি ওর চোখের পানিগুলো মুছে দিলাম আর বললাম, এত কষ্ট পাওয়ার কি আছে? আমি তো অভিনয় করছিলাম, আপনি যেমন করেছেন তেমন। সুলতানা আর কিছু বলল না, আমার কলার ছেড়ে এখন আমায় ধরেছে। আমি এবারও অবাক, কারণ এইরকম পরিস্থিতিতে আমি প্রথম। আমার এইরকম দেখে সুলতানা বলল, একটু জড়িয়ে ধরতেও পারেন না নাকি? হ্যাঁ, হুম। আমি হুম বলতেই ও আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরল। আমায় মনে হচ্ছে ছোট বাচ্চা ভয় পেয়েছে। যাই হোক, আমারও যখন ধরেছে সেহেতু আমিও ধরলাম। হাই হাই, আপনারা সবাই শুনে ফেলেছেন? কি লজ্জা, কি লজ্জা। তবে ডোন্ট মাইন্ড, হ্যাঁ, আপনারা আবার কাউকে বলবেন না কিন্তু। তখনই সুলতানা বলল, চলো এখন আদর করবে, বাসরাতে কিছু করনি। কি করব? রোম্যান্স করব। বলে সুলতানা ধাক্কা দিয়ে আমায় খাটে শুয়ে দিল, আর আমার বুকের উপর বসে শাড়ির আঁচলটা ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর বলা যাবে না কি হয়েছে, লজ্জা লাগে। যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘুরতে বের হলাম একা একাই। তারপর দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা বাসায়, না মানে আমাদের বাসায় চলে আসলাম। ও আপনারা আবার শুনবেন কালকে রাতের সব কথা? হাই হাই, কি বলবো বলেন? লজ্জা লাগছে। না মানে লজ্জা লাগছিল। বিয়ে করেন তারপর বুঝতে পারবেন। যাই হোক, বাসায় এসে রাতের খাবার শেষ করে সবার সাথে গল্প করে তারপর আর কি রুমে গেলাম। গিয়ে দেখি বউটা আমার মুখটা ফুলিয়ে বসে আছে, সেই বাসরাতে যেভাবে বসেছিল সেইভাবে। আমি রুমে যেতেই এসে আমার পায়ে সালাম করলো, কিন্তু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজকে তো বাসর না? ও কি বললো জানেন? তো কি হয়েছে? প্রথম দিন তো আর বাসর হয়নি, তবে গতকাল হয়েছে। আজও হবে, প্রতিদিন হবে। আজকে আর ছাড়ছি না।
বলেই আমার উপর হামলা শুরু। এখানে থেকে শুরু হলো পারভেজ আর সুলতানার এর দুষ্ট মিষ্টি প্রেমের সংসার। সবাই দোয়া করবেন 10-12টা গুড়াগাড়া যেন হয়, ফুটবল খেলার টিম তৈরি করতে যেন পারি।